আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে শুরুতেই হচ্ছে এই ধরনের অ্যানালাইসিস হচ্ছে আমরা অ্যাড করেছি। আমাদের বায়োলজির যে হচ্ছে যতগুলো চ্যাপ্টার আছে আমরা সবগুলো চ্যাপ্টার নিয়েই হচ্ছে আজকে কথাবার্তা বলবো। আমরা সবগুলো চ্যাপ্টার নিয়েই হচ্ছে কথাবার্তা বলবো যাতে তোমরা ওভারঅল হচ্ছে একটা ধারণা পেয়ে যাও। খেয়াল করো, প্রথমেই যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে গুচ্ছ, ঠিক আছে? গুচ্ছ। আর স্বাভাবিকভাবে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার কোষ ও হচ্ছে কি এর গঠন, কোষ ও এর গঠন। খেয়াল করো, এই কোষ ও এর গঠনটাকে হচ্ছে আমরা 4টা পোর্শনে ভাগ করেছি। 1 নম্বর পোর্শন আছে কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা। কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা। ভাইয়া, কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনাটা কি? কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তোমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ হচ্ছে তুই স্লাইড দেখলে পরে বুঝবে না। তুই টোটাল বায়োলজি নিয়ে হচ্ছে কিন্তু ওভারঅল হচ্ছে একটা গাইডলাইন কিন্তু আজকে এখান থেকে হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? ওভারঅল একটা গাইডলাইন তোমরা আজকে এখান থেকে পেয়ে যাবা। আর এটা আমাদের যে জিএসটি যে আইসিইউ ব্যাচ আছে, সেই আইসিইউ ব্যাচের আজকে প্রথম ক্লাস বলতে পারো। আজকে হচ্ছে জিএসটি আইসিইউ ব্যাচের হচ্ছে স্টার্টিং ক্লাস, প্রথম ক্লাস। তো এটা আর কি। সো আমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলো সকল স্টুডেন্টের জন্য ফ্রি রাখা হয়েছে। ওকে, তাহলে দেখো যে কোষ সম্পর্কিত আলোচনা। হ্যাঁ, কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনার মধ্যে কি কি আছে আমরা যদি বলি যে দেখো, আবিষ্কার নিয়ে কথা বলা আছে, আবিষ্কারক, তারপরে হচ্ছে কি বলতো তোমার প্রকারভেদ, আবিষ্কারক, তারপরে হচ্ছে তোমার প্রকারভেদ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিজ্ঞানীদের অবদান, অবদান, তারপর হচ্ছে তোমার কোষের গঠন নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছে। এই 4টা টপিকস বেসিক্যালি কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনার অংশ। জিএসটির এখানে দেখো 15টা দেওয়া আছে। আচ্ছা ভাই, 15টা কি? অর্থাৎ জিএসটির আন্ডারে যে সকল বিশ্ববিদ্যালয় আছে, জিএসটির আন্ডারে কি এখন 19টা বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়ে এই টপিকস থেকে এই পর্যন্ত 15টা কোশ্চেন আসছে। এই সকল বিশ্ববিদ্যালয়ে এই টপিকস থেকে এই পর্যন্ত হচ্ছে 15টা কোশ্চেন আসছে। তারপরে 2 নম্বর টপিকস, হ্যাঁ, কোষস্থ জড়বস্তু। হ্যাঁ, কোষস্থ জড়বস্তু কি? কোষস্থ জড়বস্তুর মধ্যে বেসিক্যালি কথাবার্তা বলা হয়েছে কোষ প্রাচীর নিয়ে। এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোষস্থ জড়বস্তুর ভিতরে কোষ প্রাচীর নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছে, কোষ প্রাচীর নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো সেখান থেকে হচ্ছে তোমার 4টা কোশ্চেন আসছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কোষস্থ সজীব বস্তু। ভাইয়া, কোষস্থ সজীব বস্তুর মধ্যে কি কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে? মানে আমরা যে সাইটোপ্লাজম, এই যে অঙ্গাণুগুলো দেখি একদম শুরু থেকে, রাইবোজোম, প্লাস্টিড, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, মানে যা আছে তোমার ক্রোমোজোমের পূর্ব পর্যন্ত যা আছে সেইটা হচ্ছে এই কোষস্থ সজীব বস্তু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কোশ্চেন দেখেই বুঝতেছো, কোশ্চেনের পরিমাণ দেখেই বুঝতেছো যে এই পর্যন্ত 50টা কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে। এই পর্যন্ত কতগুলো কোশ্চেন? 50টা কোশ্চেন এখান থেকে আসছে। এরপরে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটা, সেটা হচ্ছে কি বলতো বংশগতি। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হলো কি বলতো বংশগতি। ভাইয়া, বংশগতির মধ্যে কি কি আছে আমরা যদি দেখি, একদম ক্রোমোজোম থেকে শুরু করে কোডন পর্যন্ত, আমরা যদি দেখি ক্রোমোসোম থেকে শুরু করে কোডন পর্যন্ত যে অংশটা, এটাই হচ্ছে কি বলতো বংশগতি। এবং তোমরা দেখতেছো যে এই যে তোমার বংশগতি যে টপিকসটা, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। এইটা তোমরা দেখো একটা ওভারঅল ধারণা পেয়ে গেল যে তুই যখন একটা চ্যাপ্টার পড়তে বসতেছো গুচ্ছের জন্য, কারণ এখন গুচ্ছ ছাড়া তোমার আদার্স আর অন্য কোথাও কিন্তু কোনো পরীক্ষা নাই। গুচ্ছ ছাড়া আদার্স অন্য কোথাও কিন্তু পরীক্ষা নাই। সো তোমার পড়াশোনা হবে একদম টোটালি গুচ্ছ ডেডিকেটেড পড়াশোনা হবে। তোমার পড়াশোনা টোটালি কি বলতো গুচ্ছ ডেডিকেটেড হবে। সো এই কারণে এই গুচ্ছের জন্য অ্যানালাইসিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে দেখো, তাহলে আমরা যেটা সারমর্ম পাইলাম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বংশগতি টপিকসটা, অর্থাৎ ক্রোমোজোম থেকে শুরু করে কোডন পর্যন্ত। এবং এইটার ভিতরে যদি আমরা আরো স্পেসিফিক ভাবে বলি যে ক্রোমোজোম থেকে যে কোডন অংশটা যে আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কি? দেখো, এর মধ্যে যদি আমরা দেখি
ডিএনএটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, দেখো সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, এই টপিকসটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি এই টপিকসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলা হয়েছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। তাহলে চলো আমরা একটু ইয়ার ওয়াইজ প্রিভিয়াস সালের কোশ্চেন গুলো একটু দেখার চেষ্টা করি। আমরা একটা চ্যাপ্টারে অনেকগুলো করে কোশ্চেন আছে, আমরা একটু 2-4টা করে কোশ্চেন একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, যে তোমাদের আসলে হচ্ছে কিভাবে হচ্ছে কেমন মনে আছে, কেমন ফিডব্যাক, এইটা নিয়ে হচ্ছে আমরা একটু চেষ্টা করব। এবং আমি এই প্রথম কোশ্চেনটা খুব সুন্দর করে সলভ করে দিব, তোমরা এইটা বুঝে তারপরে হচ্ছে বাকি কোশ্চেন গুলো সলভ করবা, যে কোশ্চেন আসলে কিভাবে সলভ করতে হয় এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমাদের অধিকাংশ স্টুডেন্ট আমরা কোশ্চেন সলভ করতে পারি না, আমরা মুখস্থ পড়ে যাই। মনে করো এই কোশ্চেনটা, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কি, আমরা পড়ি যেভাবে উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান হচ্ছে সেলুলোজ, এপিসেলুলোজ, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান হচ্ছে সেলুলোজ, এপিসেলুলোজ, হ্যাঁ এইভাবে পড়ে হচ্ছে আমরা চলে যাই। বিশ্বাস করো ভাই, এইভাবে পড়লে তোমার জীবনেও মনে থাকবে না, এবং হচ্ছে পরীক্ষার হলে এই কোশ্চেনটাই যদি আসে, অনেক স্টুডেন্ট আছে এই কোশ্চেনটাই ভুল করে আসবে, এই কোশ্চেনটাই আসে ভুল করে আসবে। তাহলে ভাই আসলে সলভটা কিভাবে করতে হয়, কোশ্চেনটা কিভাবে সলভ করতে হয়, এটা দেখো হচ্ছে 24-25 সালের কোশ্চেন। তোমরা সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, 100 ক্রস করো, 100 ক্রস করাও, তোমরা সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। এই কোশ্চেনটা আমি সলভ করাবো, পরের গুলো হচ্ছে তোমরা সলভ করবে। তাহলে চলো আমরা দেখি। প্রথম কথা, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। দেখো কি বলছে, 1 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি? কি বলছে? প্রাথমিক প্রাচীর। ভাইরা, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান চাইছে। তাহলে দেখো উদ্ভিদ কোষের প্রাচীর কয়টা? 3টা। একটা হচ্ছে কি বলতো মধ্য পর্দা, যেটাকে হচ্ছে আমরা বলি মধ্য পর্দা। 2 নম্বরে হচ্ছে কি বলতো প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আর 3 নম্বরে হচ্ছে কি বলতো তোমার সেকেন্ডারি প্রাচীর। এই তিনটা হচ্ছে তোমার, এই তিনটা হচ্ছে কোষের প্রাচীর। জাস্ট প্রথম কোশ্চেনটা আমি দেখাবো কিভাবে তোমরা সলভ করবা। এইটা হচ্ছে 3টা প্রাচীর। কোন অপশন গুলো আসো, তুমি পরীক্ষার হলে কি করবা, প্রশ্ন পড়ে তো অপশন দেখতে আসবা। উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি? সুবেরিন, লিগনিন, হেমিসেলুলোজ, পেকটিক অ্যাসিড। আচ্ছা অপশন দেখলাম হেমিসেলুলোজ, এটা হচ্ছে অ্যান্সার। হেমিসেলুলোজ এটা হচ্ছে অ্যান্সার। এখন তুমি যখন বাসায় পড়তেছো উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি? হেমিসেলুলোজ, এটা পড়েই চলে গেলাম না, এটা পড়ে চলে যাওয়া যাবে না, তুমি এটা পড়ে ফেলছো। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার হেমিসেলুলোজ। এবার আমি বাকি অপশন গুলো দেখবো যে বাকি অপশনে কি বলছে। দেখো তো বাকি অপশনে কি বলছে, সুবেরিন বলছে, তারপরে বাকি অপশনে কি বলছে, লিগনিন বলছে, বাকি অপশনে কি বলছে বলতো, পেকটিক অ্যাসিড বলছে। তাহলে এবার আমরা দেখি এই যে পেকটিক অ্যাসিড, এইটা কোষ প্রাচীরের কোন লেয়ারে পাওয়া যায়? পেকটিক অ্যাসিডটা পাওয়া যায় হচ্ছে মধ্য পর্দায়। পেকটিক অ্যাসিডটা কোথায় পাওয়া যায়? মধ্য পর্দাতে হচ্ছে পাওয়া যায়। তারপর দেখো সুবেরিন আর হচ্ছে কি লিগনিন, সুবেরিন লিগনিন এই দুইটাই পাওয়া যায় হচ্ছে সেকেন্ডারি প্রাচীরে। সুবেরিন আর হচ্ছে কি তোমার বলতো লিগনিন, এই দুইটাই পাওয়া যায় হচ্ছে কি বলতো সেকেন্ডারি প্রাচীরে। আর এই যে আমরা বলি যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি বলতো সেলুলোজ, এই সেলুলোজ আর হেমিসেলুলোজ থাকে হচ্ছে প্রাথমিক প্রাচীরে। সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ আর হচ্ছে কি বলতো হেমিসেলুলোজ, এই দুইটা থাকে হচ্ছে কোথায় বলতো প্রাথমিক প্রাচীরে। তাহলে বুঝতে পারছো যে কোশ্চেন গুলো আমাদেরকে কিভাবে সলভ করতে হবে। উদ্ভিদ কোষে প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি, ঠিক আছে, এইভাবে হচ্ছে সুন্দর করে সলভ করতে হবে। আর পরীক্ষার হলে তো আর এইভাবে সলভ করার দরকার নাই, এইভাবে তুমি সলভ করবা কোথায়? বাসায়। বাসায় যখন পড়তে যাবা ঠিক তুমি হচ্ছে এভাবে সলভ করবা, তাহলে দেখবা যে তোমার পড়াটা একদম মগজে গেঁথে গেছে, একদম মগজে গেঁথে গেছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে প্রাথমিক প্রাচীরের উপাদান কি, সেলুলোজ, সেলুলোজ, শেষ, এটা বলে পরের কোশ্চেনে চলে যায়। মনে হয় এটা কখনোই মনে থাকবে না, এটা তোমার ব্রেনে কখনোই মনে থাকবে না, তোমাকে এইভাবে ভেঙে ভেঙে সলভ করতে হবে। ওকে, এবার চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এইটা তোমরা অ্যান্সার করো, এইটা তোমরা অ্যান্সার করো এই কোশ্চেনটা। হ্যাঁ,
এটা তোমরা অ্যান্সার করো। এটা দেখো সব জিএসটি কোশ্চেন। আমাদের যে হচ্ছে তোমরা জানো যে আমরা ইতিমধ্যে যে আমরা যে জিএসটি কোর্সটা যে লঞ্চ করেছি, জিএসটি আইসিইউ ব্যাচের প্রত্যেকটা ক্লাসে টিচাররা হচ্ছে তোমার গুচ্ছের প্রশ্নগুলোকে সলভ করিয়ে দিবে। জিএসটি আইসিইউ কোর্সে আমাদের 50% হচ্ছে ডিসকাউন্টে ভর্তি চলতেছে। দেখো কমেন্টে লিংক দেওয়া আছে, তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। আজকে একটা মেমোরি টেস্ট আছে, মাত্র 850 টাকা, মাত্র 850 টাকায় হচ্ছে ভর্তি চলতেছে। আজকে একটা মেমোরি টেস্ট আছে, তোমরা যারা ভর্তি হতে চাও কমেন্টে দেওয়া লিংক থেকে হচ্ছে ভর্তি হয়ে যাও। আর প্রথম প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি থাকবে, সেইটার অনুপাতেই হচ্ছে আজকে এই ক্লাসটা বেসিক্যালি তোমাদের ফ্রি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, তোমরা অ্যান্সার করো। এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো। আমি বেশি কোশ্চেন অ্যান্সার করবো না, যেহেতু আমাদের প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস, অনেক কোশ্চেন আছে, প্রায় তোমার 150 কোশ্চেন আছে। তবে স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, আমি যেভাবে সলভ করলাম এইভাবে হচ্ছে তোমরা সলভ করবা, ঠিক আছে? তবে তোমরা হচ্ছে এটার অ্যান্সার করো। আমরা দ্রুত নেক্সট কোশ্চেনে চলে যাব। আমরা কয়েকটা করে কোশ্চেন সলভ করব, সলভ করার পরে হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারের যে ডিসকাশন সেখানে চলে যাব। 24-25-এ, শুধুমাত্র 24-25-এ এই কোষ ও কোষের গঠন থেকে গুচ্ছের 6টা প্রশ্ন আসছিল। 24-25 সেশনে জিএসটিতে এই চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন বলছি ভাইয়েরা বলতো? 6টা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। সরি, আমি একটু মিস্টেক করলাম, 6টা না, 5টা কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে। 5টা কোশ্চেন আসছে। ক্যান ইউ ইমাজিন যে 5টা কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা এবার দেখি কি বলছে। প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কোনটা? এটা কি বলছে? সেলুলোজ না, সেলুলোজ প্লাজমা মেমব্রেনে পাওয়া যায় না। সেলুলোজ কোথায় পাওয়া যায়? কোষ প্রাচীরে পাওয়া যায়, ঠিক আছে? সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরে পাওয়া যায়। তারপর হচ্ছে কি বলছে? প্রোটিন ও লিপিড। হ্যাঁ, ওই যে আমরা বলি না ফসফোলিপিড বাইলেয়ার, সেখানে আবার মেমব্রেন প্রোটিন থাকে, মানে এইটা হচ্ছে কি অ্যান্সার। তারপরে দেখো কাইটিন কি বলতো? ছত্রাক, ঠিক আছে? ছত্রাকে হচ্ছে কাইটিন থাকে। তারপরে আমরা যদি দেখি চিংড়ি মাছ, মানে আর্থ্রোপড যেগুলো আছে শক্ত যারা, ঠিক আছে, শক্ত খোলস যাদের, সেখানে হচ্ছে কাইটিন পাওয়া যায়। আর কার্বোহাইড্রেট এবং হচ্ছে পানি, এগুলো সাধারণত শরীরের যে গঠনে প্রচুর পরিমাণে পানি থাকে। আমরা জানি যে 70 থেকে 80% হচ্ছে পানি থাকে। এইভাবে আমরা একটু ডিসেকশন করে পড়বো। তার মানে এইটা 2 এর অ্যান্সার কি বলতো? বি। আমরা 24-25-এর কোশ্চেন গুলো শুধু দেখবো, ঠিক আছে? বাকিগুলো স্লাইডে দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা, বুঝছে? সব কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, তারপর নেক্সট, কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? বলো, একটু প্র্যাকটিস হয়ে যাবে। এভাবে অ্যান্সার করবা। সাপোজ মনে করো 4B, এভাবে অ্যান্সার করবা, ঠিক আছে? তারপরে 5C, এভাবে অ্যান্সার করবা। 6D, এভাবে লিখবা অপশনগুলো, ঠিক আছে? এইভাবে লিখবা অপশনগুলো। দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো ভাইরা। হ্যাঁ, এভাবে লিখবা। তাহলে বলছে যে কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? আমরা সবাই জানি যে লাইসোসোম হচ্ছে কি অটোফ্যাগির সাথে জড়িত। এটাকে সুসাইডাল স্কোয়াড, আত্মঘাতী থলিকা এই নামে ডাকা হয় না? এই নামে ডাকা হয়। এখানে আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। একটা হচ্ছে কি বলতো? স্টাবিলাইজার, আরেকটা হচ্ছে কি বলতো? ল্যাবিলাইজার। মনে আছে তোমাদের? ল্যাবিলাইজার। তো ভাই স্টাবিলাইজারটা কি? যে সকল পদার্থ লাইসোসোমটাকে স্টেবল রাখে তাদেরকে বলা হয় স্টেবিলাইজার, স্থিতি অবস্থায় রাখে। যে সকল পদার্থ লাইসোসোমকে ভাঙতে ফাটতে ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় হচ্ছে ল্যাবিলাইজার, ঠিক আছে? তোমরা যখন বাসায় সলভ করবে এরকম ডিটেলস করতে হবে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া। ভাই মাইটোকন্ড্রিয়াটা কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াটাকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, বা কোষের হচ্ছে কি বলতো? শক্তিঘর। পাওয়ার হাউস অফ সেল বা হচ্ছে কি কোষের শক্তিঘর বলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। তারপরে দেখো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা ভাইয়া, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 প্রকার, তোমরা জানো যে একটা হচ্ছে কি মসৃণ, আরেকটা হচ্ছে কি বলতো? অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি সংশ্লেষিত হয়? প্রোটিন সংশ্লেষিত হয় হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তারপরে হচ্ছে কি গোলগি বডি কে আবিষ্কার করছে? ইতালীয়
হচ্ছে স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি আবিষ্কার করছে, তাই না? পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ এটাকে হচ্ছে আবিষ্কার করছে। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? গোলগি বডিকে। কি বলা হয়? ট্রাফিক পুলিশ বলা হয় হচ্ছে গোলগি বডিকে। তাহলে বুঝতে পারছো? এইভাবে হচ্ছে তোমরা আমরা কোশ্চেন গুলো সলভ করবো। তাহলে আমরা একটু দ্রুত আগাই, তোমরা এভাবে সলভ করবে, কারণ এভাবে সলভ করাতে গেলে 4-5 ঘন্টা ক্লাস নিতে হবে। এই যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো এইভাবে আমরা যেদিন যে চ্যাপ্টারের ক্লাস নিবে আমাদের টিচাররা, আমাদের আইসিইউ ব্যাচে, জিএসটি আইসিইউ ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন গুলো এইভাবে টিচাররা সলভ করায় দিবে। যেদিন যে চ্যাপ্টারের ক্লাস নিবে টিচাররা সলভ করায় দিবে। আমরা আজকে শুধু হচ্ছে ডিসেকশনে যাব, ঠিক আছে? এই যে আমাদের যে ব্যাচের কথা বলতেছিলাম, যে গুচ্ছ আইসিইউ ব্যাচ মাত্র 850 টাকাতে, এটা কোর্স ফি 1550, এখন 850 টাকাতে ভর্তি চলছে। কমেন্টে দেখো লিংক দেওয়া আছে। এটার ক্লাস আজকে থেকেই শুরু হয়ে গেছে। এখানে তোমার অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে, তারপর হচ্ছে আমরা তোমাদেরকে বাসায় পরীক্ষা দিতে পারবা, অফলাইনে পরীক্ষা দেওয়ার সিস্টেম করে দিব। আমরা তোমাদেরকে কোশ্চেনের পিডিএফ, ওএমআর এর পিডিএফ দিয়ে দিব, তোমরা বাসায় পরীক্ষা দিতে পারবা। তোমরা বাসায় পরীক্ষা দিতে পারবা, উইকলি এক্সাম হবে, সাবজেক্ট ফাইনাল হবে, মডেল টেস্ট হবে, ওই যে প্র্যাকটিস শিট, ওএমআর। এবং সবচেয়ে বড় কথা, আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটা হলো যে আমরা এই কোর্সের স্টুডেন্টদেরকে 20 জন করে স্টুডেন্টকে একজন মেন্টরের আন্ডারে দিয়ে দিব। 20 জন স্টুডেন্টকে হচ্ছে তোমার একজন মেন্টর কাউন্সিলিং করবে। এই 20 জন স্টুডেন্টের যখন যা প্রয়োজন, যে কোনো ধরনের প্রয়োজনে ওই মেন্টর তাকে হেল্প করবে। এটার নাম আমরা দিছি আইসিইউ সেল অন টু অন কাউন্সিলিং। এটা কিন্তু তোমরা কোথাও পাবা না, এটা আমাদের এখানে রাখছি, ঠিক আছে? সো তোমরা যারা এখনো এনরোল করো নাই, কমেন্টে দেওয়া লিংক থেকে এনরোল করে ফেলো, আমরা পড়াই চলে দিই। আচ্ছা, তাহলে দেখো এই যে 24-25 এই কোশ্চেনটাও আসছিল, এইটা আসছে, এটা তোমরা পারার কথা। প্রোটিন সংশ্লেষণে কোনটিকে সমাপরিকরণ বলা হয়? আচ্ছা ভাই, সমাপরিকরণটা কি? যে কোডনগুলো সাধারণত ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয়, কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। কি বলছি বলতো? ট্রান্সলেশন হচ্ছে বন্ধ করে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, তাদেরকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে সমাপরিকরণ। যেমন আমি মনে রাখতে হবে এভাবে, ইউএএ আগা, ঠিক আছে? আগা, ইউএএ ইউএজি ইউজি এ, ঠিক আছে? এই তিনটাকে হচ্ছে আমরা সমাপরিকরণ বলি। তাহলে এই যে এটা হচ্ছে সমাপরিকরণ। সো আমরা এইভাবে হচ্ছে পড়ার চেষ্টা করবো। তাহলে চলো আমরা চ্যাপ্টার ডিসেকশনে যাই, ঠিক আছে? আমরা চ্যাপ্টার ডিসেকশনে যাই। আমরা তাহলে 2 নম্বর চ্যাপ্টারে চলে যাব, কোষ বিভাজন। ওকে, এবার আসো আমরা কোষ বিভাজন নিয়ে যদি কথাবার্তা বলি। এই দেখো, তোমরা বুঝতেই পারতেছো যে এখানে আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট। আমি লাল কালি ইউজ করি, তাহলে তোমাদের চোখে বেশি লাগবে। দেখো, মাইটোসিস আর হচ্ছে কি বলতো, মিওসিস, এই দুইটা ধাপ। দেখো কি পরিমাণে কোশ্চেন আসছে, মাইটোসিস থেকে 13টা, মিওসিস থেকে হচ্ছে কি 11টা। এবার খেয়াল করো, এই যে আর প্রাথমিক কথা, আমি প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আলোকপাত করি, এটা একটু উল্টা দিক থেকে আসি। এই মিওসিসে তুমি যদি প্রোফেজ একের যে দশাগুলো আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ঠিক আছে, ডায়াকাইনেসিস, এই যে পয়েন্টগুলো আছে, এই কয়েকটা পয়েন্ট ভালো করে পড়লে তুমি আশা করতে পারো পরীক্ষা 1 নাম্বার পাবা। আর এই যে মাইটোসিসের যে ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মানে এটাকে হচ্ছে কি আমরা এম ফেজ যেটাকে বলি আর কি, ঠিক আছে? এম ফেজ যেটাকে বলি, এইটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে এখান থেকেও কিন্তু 1 নাম্বার আসে। এই চ্যাপ্টার থেকে যে কোনো পরীক্ষাতে 2 নাম্বার চলে আসে। তার মধ্যে হচ্ছে এই মাইটোসিস আর মিওসিস, এই দুইটা থেকে একটা কোশ্চেন হবেই হবে। মাইটোসিস থেকে কি কোশ্চেন হয়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো থেকে কোশ্চেন হয়। আর মিওসিসের কোশ্চেন হয় হচ্ছে তোমার ওই যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এইগুলো থেকে হচ্ছে কোশ্চেন হয়। আর এই যে শুরুতে প্রাথমিক কথা, তার প্রাথমিক কথাগুলো কি কি? কোষ বিভাজন কয় প্রকার, কোষ বিভাজন কি, কোনটা হচ্ছে তোমার সমীকরণ, তারপর হচ্ছে কোনটা হ্রাসমূলক বিভাজন,
ঠিক আছে, নিউক্লিয়াস কয়বার, ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়, এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে প্রাথমিক কথার অন্তর্গত। এই জিনিসগুলো হচ্ছে প্রাথমিক কথার অন্তর্গত। ক্লিয়ার সবাই? তাহলে দেখো এই দুইটা টপিকস যদি তুমি ভালো করে পড়ো, এই দুইটা টপিকস মাইটোসিস আর হচ্ছে কি বলতো মিওসিস, এই দুইটা টপিকস যদি তুমি ভালো করে পড়ো, তোমার কিন্তু মানে পরীক্ষাতে তুমি 2-3 নাম্বার কমন পেয়ে যাবে, 2-3 নাম্বার কমন পেয়ে যাবে। ওকে, এবার আসো আমরা একটু 24-25 কোশ্চেন দেখি। দেখো আমি যে কথাগুলো বলছিলাম বলতে বলতেই হচ্ছে চলে আসছে। দেখো যে ক্রসিং ওভার ঘটে কোন পর্যায়ে, বলো দেখি, তোমরা অ্যান্সার করো। ক্রসিং ওভার ঘটে কোন পর্যায়ে? বলো, ক্রসিং ওভার ঘটে কোন পর্যায়ে? বলো 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 বলো। এইটা যদি পারো, এটা সরাসরি নাই, এইটা যদি পারো তাহলে আমি বুঝবো যে তোমার প্রিপারেশন চমৎকার। বলো, এইটা বলো, এটা আমি বুঝিয়ে দিব, এই কোশ্চেনটা আমি বুঝিয়ে দিব। তোমরা বলো দেখি যে ক্রসিং ওভার ঘটে কোন পর্যায়ে? অ্যান্সার করো, কমেন্টে অ্যান্সার করো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ডিসেকশন করবো। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার ডিসেকশন, কোন চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট, কি কি নন ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে কোন টপিকস গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি আজকে কথাবার্তা বলবো। হ্যাঁ, তোমরা অ্যান্সার করো দেখি। এই 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি বলো? 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি? হ্যাঁ, 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি তোমাদের? হ্যাঁ, অনেকে একের অ্যান্সার করছে। আচ্ছা চলো আমরা একটু কথাবার্তা বলি। দেখো মিওসিস পর্যায় হচ্ছে, তাই না? মিওসিসের 4টা পর্যায়। একটা হচ্ছে কি প্রোফেজ, মানে মিওসিস 1 এর হচ্ছে 4টা পর্যায়। প্রোফেজ 1, ওই 1 এর যেগুলো সেগুলোকে 1 বলে আর কি। মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মনে রাখবা মিওসিসে কিন্তু প্রোমেটাফেজ দশা নেই। মিওসিসে কি বলতো? প্রোমেটাফেজ দশা নেই। তাহলে দেখো এই যে প্রোফেজ 1 এর হচ্ছে বেশ কিছু ধাপ, যেটা আমরা বললাম একটু আগে, হচ্ছে লেপটোটিন, তারপর হচ্ছে জাইগোটিন, তারপর হচ্ছে প্যাকাইটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন, তারপরে হচ্ছে ডায়াকাইনেসিস। এই 5টা ধাপ প্রোফেজ 1 এর হচ্ছে 5টা ধাপ: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তোমাকে প্রশ্ন করছে যে ক্রসিং ওভার ঘটে কোন পর্যায়ে? ক্রসিং ওভার ঘটে হচ্ছে প্যাকাইটিনে, তাই না? ক্রসিং ওভার কোথায় ঘটে বলতো? প্যাকাইটিনে ঘটে। তাহলে দেখো এই যে প্যাকাইটিনটা কার অংশ? প্রোফেজ 1 এর অংশ। প্যাকাইটিনটা হচ্ছে কি বলতো? প্রোফেজ 1 এর অংশ। দ্যাটস ওয়াই এটার অ্যান্সারটা হচ্ছে এ। এবার বুঝছো তাহলে মেটাফেজ 1 কেন হলো না, এনাফেজ 2 কেন হলো না, টেলোফেজ 1 কেন হলো না? তাহলে এই যেটা যে প্রোফেজ 1 এর একটা পার্ট হচ্ছে কি প্যাকাইটিন, এই প্যাকাইটিনে ঘটে হচ্ছে কি ক্রসিং ওভার। দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে কি বলতো? এ, প্রোফেজ 1। অর্থাৎ এইভাবে হচ্ছে তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, এটা 23-24। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু প্র্যাকটিস করে তারপরের চ্যাপ্টারে চলে যাই। হ্যাঁ, এটা আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করে তারপরের চ্যাপ্টারে চলে যাই। হ্যাঁ, এটা বলো দেখি। এটা বলো। এটা কিন্তু মাইটোসিস থেকে দিছে, খেয়াল করো। এটা হচ্ছে মাইটোসিস থেকে দিছে, এটা কিন্তু মিওসিস না, মায়োসিস না, এটা হচ্ছে মাইটোসিস থেকে দিছে। তাহলে এটা বলো যে কোন ধাপে কি অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় বা অ্যাস্টার রশ্মি গঠন করে? দ্বিতীয় ধাপগুলো কি কি ছিল? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপ ছিল মেটাফেজের। এর যে 2 নাম্বার ধাপটা প্রোমেটাফেজ, এই প্রোমেটাফেজে ঘটে হচ্ছে কি বলতো? অ্যাস্টার রশ্মি গঠন করে কি বলতো? প্রোমেটাফেজে। তাহলে দেখো আমাদের 2টা চ্যাপ্টার কিন্তু ডিসেকশন হয়ে গেল। তার মানে এই চ্যাপ্টারের সারমর্ম আমরা কি পাইছি বলতো? এই চ্যাপ্টারের সারমর্ম মাইটোসিসের যে 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা ধাপ একদম প্রবস্থ রাখতে হবে। এরপরে প্রোফেজ 1 এর যে 5টা ধাপ, ডিপ্লোটিন, জাইগোটিন, লেপটোটিন, ডায়াকাইনেসিস, ঠিক আছে? এই যে 5টা ধাপ,
ফ্যাকাল্টি এই ধাপগুলো হচ্ছে তোমার টোটস্থ রাখতে হবে। ওকে, ক্লাসের স্লাইড তোমরা বায়োলজি ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে পাবা, আমরা লিংক শেয়ার করে দিব, এই পেজে আমরা পোস্ট করে দিব। ওকে, এরপরে আসো, এগুলো থাক, এগুলো আমরা সলভে না যাই, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে গেলে অনেক সময় লাগবে, কারণ এখানে সব কোশ্চেন দেওয়া আছে। এবার আসো কোষ রসায়ন। দেখো, এই কোষ রসায়ন কিন্তু তোমাদের সিলেবাসের বাহিরে। কোষ রসায়ন কিন্তু কি বলতো তোমাদের সিলেবাসের বাহিরে, তোমরা জানো। তবে কোষ রসায়ন থেকে এই পর্যন্ত গুচ্ছে 4টা প্রশ্ন আসছে, গুচ্ছে 4টা প্রশ্ন আসছে, গুচ্ছে 4টা প্রশ্ন আসছে হচ্ছে কোষ রসায়ন থেকে। এটা শর্ট সিলেবাসে কিন্তু বাহিরে, তবে প্রশ্ন হয় প্রত্যেক বছর, একটা করে কোশ্চেন দেয় আর কি। গুচ্ছ হয়েছে কত, 5 বছর, সম্ভবত 5 বছরে 4টা কোশ্চেন দিছে এই চ্যাপ্টার থেকে, 5 বছরে 4টা কোশ্চেন দিছে। তাহলে আমরা একটু দেখি, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন আর হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের যে বৈশিষ্ট্য, এখান থেকে আসলে আমরা কি কি পড়বো, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ, অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ, বুঝতে পারছো। অ্যামিনো অ্যাসিডের আমরা কি জানবো বলতো, প্রকারভেদ জানবো, এটা হচ্ছে একটা পড়া। তারপরে তাহলে আমি দেখি কোশ্চেন, আচ্ছা আচ্ছা অ্যামিনো অ্যাসিডের হচ্ছে প্রকারভেদ জানবো, তারপর হচ্ছে প্রোটিনের গঠন জানবো, প্রোটিনের গঠন জানবো। ওকে, এই দুইটা জিনিস জানলে মোটামুটি হচ্ছে চলে আসছে শর্ট সিলেবাসের বাইরে থেকে। এরপরে লিপিড, লিপিডের চেয়ে বেশি আসে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে গুচ্ছ হওয়ার পর এই পর্যন্ত 4টা কোশ্চেন আসছে। গুচ্ছ হওয়ার পর কয়টা কোশ্চেন আসছে, 4টা। 4টার মধ্যে 2টা কোশ্চেন হচ্ছে প্রোটিন থেকে, 2টা হচ্ছে প্রোটিন লিখলাম, ঠিক আছে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, আর একটা হচ্ছে এনজাইম থেকে, একটা হচ্ছে এনজাইম থেকে। অর্থাৎ এই লিপিড থেকে কোনো কোশ্চেন আসে নাই, তবে আসতেও পারে। লিপিড খুব ছোট টপিকস, জাস্ট প্রকারভেদ গুলো একটু দেখে নিলাম। আর এই এনজাইমের মধ্যে দেখবা এনজাইমের ব্যবহার নামে একটা টপিকস আছে, এনজাইমের ব্যবহার। সেই এনজাইমের ব্যবহারটুকু পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে। অর্থাৎ 3টা টপিকস হচ্ছে আমরা ভালো করে পড়ব, যে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ, প্রোটিনের গঠন, আর হচ্ছে এনজাইমের হচ্ছে ব্যবহার। ওকে ভাইরা, তাহলে চলো চলো চলো, এগুলো কোশ্চেনটা আমরা না যাই। যে সেলুলোজ কত কার্বন বিশিষ্ট, এটা বেসিক্যালি হচ্ছে কার্বোহাইড্রেট থেকে দিছিল এই কোশ্চেনটা, এটা 22-23 দিছিল, তখনও কিন্তু শর্ট সিলেবাসে ছিল। কোন জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থাকে, আমিষে থাকে আর কি, এগুলো হচ্ছে ওই যে তোমার আগে দিছিল আর কি। ওকে, তারপরে দেখো অণুজীব। অণুজীব দেখছো কি পরিমাণে ইম্পর্টেন্ট অণুজীব। অণুজীব কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এটা কোশ্চেন করার মতো হিউজ জায়গা আছে। অণুজীবে কোশ্চেন করার মতো তোমার হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে জায়গা আছে। তাহলে দেখো এই যে অণুজীবটা, অণুজীবে এই পর্যন্ত কোশ্চেন আসছে কত, ভাইরাসের হচ্ছে 51টা কোশ্চেন আসছে। এটা কিন্তু ওই যে গুচ্ছের আন্ডারে যত ভার্সিটি আছে সব মিলে 51টা কোশ্চেন আসছে। ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া, ব্যাকটেরিয়াতে একটু বেশি, ম্যালেরিয়াতে সবচেয়ে কম। এই ভাইরাস, ভাইরাস থেকে আসলে কোন কোশ্চেন গুলো হচ্ছে আমরা পড়বো, ভাইরাসের কোন জিনিসগুলো থেকে হচ্ছে বেশি বেশি প্রশ্ন আসে, এটা যদি আমরা দেখি, সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ থেকে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কোথা থেকে বলছি বলতো, ভাইরাস ঘটিত হচ্ছে রোগ, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরে প্রশ্ন হয় হচ্ছে তোমাদের বইতে 3টা রোগ সম্পর্কে বিস্তারিত বলছে। একটা হচ্ছে তোমার হেপাটাইটিস, হেপাটাইটিস, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ডেঙ্গু, আরেকটা হচ্ছে তোমার পিআরএসভি, পিআরএসভি। এইগুলা হচ্ছে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। ভাইরাস ঘটিত রোগ কোনটা, ভাইরাস ঘটিত রোগ কোনটা নয়। তারপরে হচ্ছে ভাইরাসের প্রকারভেদ থেকেও কিন্তু কোশ্চেন আসে, প্রকারভেদ থেকে হচ্ছে কোশ্চেন আসে। আর এখানে আমরা যদি দেখি যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় যে ব্যাকটেরিয়ার উপকারিতা, বুঝতে পারছো, ব্যাকটেরিয়ার যে উপকারিতা আছে এই উপকারিতা থেকে হচ্ছে বেশি কোশ্চেন হয়। আর ম্যালেরিয়া, ম্যালেরিয়ার বেসিক্যালি লাইফ সাইকেল থেকে কোশ্চেন হয়, লাইফ সাইকেল থেকে হচ্ছে কোশ্চেন হয় হচ্ছে কি তোমার
ম্যালেরিয়া। ওকে, তাহলে এগুলো আমরা একটু দেখলাম। এই যেমন দেখো, এই কোশ্চেনটা সলভ করো তোমরা সবাই। কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? এই যে একটু আগে বললাম যে ভাইরাসের প্রকার ভিত্তিক কোশ্চেন হয়, দেখছো যে কোশ্চেন অলরেডি চলে আসছে। নিচের কোনটি ভাইরাসের উদাহরণ নয় বলো দেখি, এটা বলো বলো বলো, এটা বলো দেখি। এটা বলো দেখি। আচ্ছা, তো কোনটি গোলাকার ভাইরাসের হচ্ছে উদাহরণ নয়, তাই তো? দেখো, গোলাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে এটা ডেঙ্গু, পোলিও, এইচআইভি, এই তিনটা হচ্ছে গোলাকার ভাইরাস। তার মানে নয় হচ্ছে কি? হারপিস। নয় হচ্ছে হারপিস। তো এইভাবে হচ্ছে আমরা হারপিস হচ্ছে ঘোড়াক্ষেত্রকার, হাবা হারপিস, ভ্যাকসিনিয়া, এই দুইটা হচ্ছে ঘোড়াক্ষেত্রকার ভাইরাস। তো এইভাবে আমরা একটু জানবো। এরপর আসো দেখি আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টার এই যে শৈবাল এবং ছত্রাক। শৈবাল ও ছত্রাক থেকে এই পর্যন্ত একটা কোশ্চেন আসছিল, বুঝছে? এই পর্যন্ত এটা তো শর্ট সিলেবাস বাইরের চ্যাপ্টার। তোমরা যেটা করবা সেটা হচ্ছে শৈবাল ও ছত্রাকের জাস্ট পার্থক্যটা দেখবা। পার্থক্য দেখবা হাসান স্যারের বই থেকে, ঠিক আছে? হাসান স্যারের বই থেকে জাস্ট পার্থক্যটা দেখবা, হাসান স্যারের বই থেকে। আর লাইকেন, এই শৈবাল আর ছত্রাকের যে মিথজীবিতা, শৈবাল প্লাস হচ্ছে কি বলতো ছত্রাক, এই দুইটা মিলে হচ্ছে লাইকেন। শৈবাল প্লাস হচ্ছে কি বলতো ছত্রাক, এই দুইটা মিলে হচ্ছে কি বলতো লাইকেন। এই পর্যন্ত একটা কোশ্চেন আসছিল। তাহলে তোমরা দুটো জিনিস, যে শৈবাল ও ছত্রাকের যে পার্থক্যটা আছে, এটা হাসান স্যারের বই থেকে পড়বা। শৈবালের কোষপ্রাচীরের গাঠনিক উপাদান কি, ছত্রাকের কি, শৈবালের সঞ্চিত খাদ্য কি, ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, জাস্ট এইটা। আর হচ্ছে তোমার শৈবাল এবং ছত্রাকের মিথজীবিতাকে আমরা কি বলে থাকি বলতো? লাইকেন বলে থাকি। এরকম এই যে একটা আসছিল, পেরিসিলিয়ামের হচ্ছে জনন কোষ স্পোরের মাধ্যমে জনন ঘটায়। তারপরে দেখো নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি। নগ্নবীজি, আবৃতবীজি, এই চ্যাপ্টারটা থেকেও কোশ্চেন কম হয় গুচ্ছে। এ পর্যন্ত এই 5 বছরে 4টা কোশ্চেন করছিল আর কি তোমাদের। তার মধ্যে আমরা যদি বলি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গোত্র পরিচিতি। গোত্র পরিচিতিতে কি আছে? কিছুই না। পোয়েসি ভার্সেস মালভেসি। এই যে পোয়েসি আর যে মালভেসি গোত্রের যে পার্থক্য, অর্থাৎ পোয়েসি এবং মালভেসি গোত্র, এই দুইটা গোত্র তোমাকে খুব ভালো করে পড়তে হবে। পোয়েসি এবং মালভেসি গোত্রটা কি খুব ভালো করে পড়তে হবে। খুব ভালো করে পড়লে দেখবা যে তোমার প্রশ্ন চলে আসছে। আর এই যে উদ্ভিদ সংক্রান্ত যে বিবিধ তথ্যাবলী, উদ্ভিদ সম্পর্কে বিবিধ তথ্যাবলী, এখান থেকে আমরা কি কি জানবো? এখানে অনেক কিছু আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো, সেটা হচ্ছে মূল, কাণ্ড, পাতা। মূল, কাণ্ড, পাতা সম্পর্কিত তথ্য, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ফল সম্পর্কিত তথ্য। এরপর হচ্ছে অমরা বিন্যাস, এইগুলা। অর্থাৎ উদ্ভিদ সম্পর্কে বিবিধ তথ্যাবলী থেকে মূল, কাণ্ড, পাতা, ফল, আর হচ্ছে কি বলতো অমরা বিন্যাস। আর এই দুইটা থেকে কি বলবা? এই দুইটার একটা পার্থক্য আছে। নগ্নবীজি আর হচ্ছে কি বলতো আবৃতবীজির যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা আমরা পড়বো। নগ্নবীজি এবং আবৃতবীজির একটা পার্থক্য আছে। আর এই নগ্নবীজির কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে। ব্যতিক্রমী বৈশিষ্ট্য শেষ এই চ্যাপ্টার। তাহলে দেখছো যে আমরা কিন্তু সিলেক্টিভ ওয়েতে এখন পড়তে হবে।
এখন যদি তুমি সব করতে যাও, সব করে কিন্তু মনে রাখতে পারবো না, সময় কম। তাহলে আমরা কি উদ্ভিদের গঠ্য পরিচিতি দেখলাম, ওগুলা তো দেখলাম। এই নগ্নবীজি আবৃত বীজি দেখবে একটা পার্থক্য আছে হাসান স্যারের বইতে, ওইটা খুব ভালো করে পড়বো। পড়ার পর আমরা কি করব, এই নগ্নবীজির কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য কি, যেমন নগ্নবীজিতে দিনিষেধ ঘটে না, কিন্তু ইফেড্রা নামক একটি উদ্ভিদ আছে যেটা নগ্নবীজি, তার কিন্তু কি বলতো দিনিষেধ ঘটে, সো এই যে জিনিসগুলো আর কি। আমরা যদি কোশ্চেন সলভ করি, 23-24 একটা কোশ্চেন চলে আসছিল, পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটা? পোয়েসি খুব সহজ কোশ্চেন কিন্তু দিয়েছিল যে পোয়েসি গোত্রের উদ্ভিদ কি বলতো? পোয়েসি কি? এটা হচ্ছে ঘাস জাতীয় গোত্র, তাই না? পোয়েসি এর পুরাতন নাম ছিল কি? গ্রামিনী গোত্র। তাহলে ঘাস মানে কি বলতো? বাঁশ। ঘাস মানে হচ্ছে কি বলতো? বাঁশ। এই যে এইটা ওই আমি যেগুলো বলে দিচ্ছি ওইগুলোই। এই যেমন জীবন্ত জীবাশ্ম, এটা সাইকাসের একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য, ঠিক আছে? যে জীবন্ত জীবাশ্ম হচ্ছে কি? সাইকাস হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম, বাকিগুলো হচ্ছে সাইকাসের স্পেসিস, বাট সেটা জীবন্ত জীবাশ্ম নয়, ওদের জেনাস আলাদা আর কি। বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মানো নগ্নবীজি বৃক্ষ কোনটি? ঠিক আছে, এইগুলা জন্মাইছে, এটা কিন্তু বাঁশ পাতা। তারপর হচ্ছে দেখো দিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের ঘটে? দিনিষেক হচ্ছে কি? গুপ্তবীজি উদ্ভিদের ঘটে। এই যে তোমাদেরকে যে আমি আবৃত বীজি এবং নগ্নবীজির যে পার্থক্য করতে বলছি, ওই পার্থক্যের মধ্যে কিন্তু এটা আছে। তার মানে আমি যেগুলো করতে বলছি ওগুলো পড়লেই হয়ে যাবে। এরপরে দেখো টিস্যু ও টিস্যুতন্ত্র, এইটা থেকে সবচেয়ে কম প্রশ্ন হয়েছে এই পর্যন্ত সবচেয়ে কম প্রশ্ন হয়েছে টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে, মাত্র 3টা কোশ্চেন হয়েছে। গুচ্ছে হচ্ছে 3টা কোশ্চেন হয়েছে এই পর্যন্ত। তার মধ্যে তোমরা ভাই কি কি পড়বা? আমি যদি বলি, মেইন কথা হচ্ছে যে স্থায়ী টিস্যুর প্রকারভেদটা পড়তে হবে। ওই যে তোমরা যে জাইলেম, ফ্লোয়েম পড়ো না, স্ক্লেরেনকাইমা, ক্লোরেনকাইমা যে পড়ো, সেই স্থায়ী টিস্যুর প্রকারভেদটা খুব ভালো করে পড়তে হবে। স্থায়ী টিস্যুর প্রকারভেদটা ভালো করে পড়তে হবে। আর এই মূল ও কাণ্ড থেকে তোমরা একটা জিনিস দেখবা, ভাস্কুলার বান্ডল। সরি, এটা মূল ও কাণ্ডে না, এটা হচ্ছে টিস্যু তন্ত্রের মধ্যে ভাস্কুলার বান্ডল। তারপরে পত্ররন্ধ্র, আর হচ্ছে হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র, হচ্ছে কি বলতো? পানি পত্ররন্ধ্র। তাহলে বুঝতে পারছো, এই কয়েকটা টপিকস থেকে যদি তোমরা পড়ো, দেখবে গুচ্ছের কোশ্চেন ঘুরে ফিরে এই কয়েকটা টপিকস থেকে আসে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই স্থায়ী টিস্যুর যে প্রকারভেদটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্থায়ী টিস্যুর প্রকারভেদটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনটা বলতো? স্থায়ী টিস্যুর হচ্ছে প্রকারভেদটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখি আমরা, এই যে এটাতে 24-25 আমরা কোশ্চেন পাইছি, এটা কিন্তু স্থায়ী টিস্যু থেকে আসছে। এটা বেশ কয়েক জায়গায় আসছে, এটা স্থায়ী টিস্যু থেকে আসছে। তোমরা বলো দেখি, এই কোশ্চেনটা সলভ করো। বলো, এই কোশ্চেনটা অ্যান্সার দাও দেখি। তোমরা বলো, এটার অ্যান্সার দাও তোমরা, বলো দেখি। বলো, এটার অ্যান্সার দাও দেখি। এটার অ্যান্সার দাও তোমরা। বলো, এটার অ্যান্সার দাও। আচ্ছা, তোমরা অনেকেই অ্যান্সার করতেছো। কি শীর্ষস্থ ভাজক, এই দুটো তো হবেই না, তাই না? কারণ আমি প্রথমে বলে দিছি, এটা কোথাকার বলতো? স্থায়ী টিস্যুর কোশ্চেন, তাই না? এটা কোথায়? স্থায়ী টিস্যুর কোশ্চেন। সেকেন্ডারি জাইলেম আর হচ্ছে কি সেকেন্ডারি ফ্লোয়েম। তোমরা যখন এই স্থায়ী টিস্যুর প্রকারভেদটা পড়বা, এটা হাসান স্যারের বইতে এত ডিটেলস নাই,
আমার লেখা আসপেক্ট বায়োলজি বইটাতে ডিটেলস আছে, এছাড়া আমি ক্লাসের ডিটেলস পড়াবো, ওখানে হচ্ছে তোমরা পাবা। ওকে, এটা গেল, এইগুলো থাক, এগুলো নিয়ে আমরা কথা না বলি। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা উদ্ভিদশায়ী তত্ত্ব, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই পর্যন্ত গুচ্ছ হওয়ার পর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। গুচ্ছ হওয়ার পর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হচ্ছে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি হচ্ছে প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে গুচ্ছ হওয়ার পর। ঠিক আছে, ভেরি ভেরি। এবং তোমাদের একটু জটিল লাগে এই চ্যাপ্টার আর কি। দেখো, আমরা যদি দেখি সবচেয়ে বেশি প্রশ্ন হয় সালোক সংশ্লেষণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এখান থেকে ভাইয়ার আমরা কি কি পড়বো খেয়াল করবো। আলো মানে বর্ণালী গুলো আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে C3 ও C4 এর পার্থক্য। C3 ও C4 চক্রে বিক্রিয়া করার দরকার নেই, এটাকে পার্থক্য আকারে পড়বা, উদাহরণ পড়বা, ঠিক আছে, উদাহরণ পড়বা। তারপরে এই সালোক সংশ্লেষণের কলা কৌশলের মধ্যে কি কি আছে ভাইয়া? কলা কৌশলের মধ্যে তুমি পাবা হচ্ছে যে চক্রীয় পর্যায়, অচক্রীয় পর্যায়, আলোক পর্যায়, অন্ধকার পর্যায়, এগুলো হচ্ছে কলা কৌশলের অংশ। এইগুলো থেকে হচ্ছে পড়তে হবে। শ্বসন থেকে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। চক্র করা লাগবে না, ক্রেবস সাইকেলের ভাষা কিছু তথ্য আছে, যেমন ক্রেবস সাইকেল এবং হচ্ছে তোমার ক্রেবস সাইকেলের সাথে সংযোগকারী উপাদান হিসেবে কাজ করে কে, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্রের অপর নাম কি। এই যে ভাষা যে তথ্যগুলো, এই ভাষা তথ্যগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। ভাষা তথ্যগুলো হচ্ছে কিন্তু আমাদেরকে পড়তে হবে ভালো করে, তাহলেই হচ্ছে মোটামুটি হয়ে যাবে। এই কয়টা টপিকস, এই দুইটা টপিকস, আর এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট হচ্ছে একবার করে রিডিং দিবা। এই কয়েকটা যদি ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে। আলো, C3 C4 চক্রের পার্থক্য, উদাহরণ, সালোক সংশ্লেষণের কলা কৌশল, আর এই যে C4 চক্রের ভাষা পার্থক্য। আরেকটা জিনিস করতে পারো যে হচ্ছে শ্বসনের উপকারিতা, শ্বসনের ব্যবহার বলতে পারো আর কি, শ্বসনের ব্যবহার সম্পর্কে জানতে পারো, ওকে। তারপরে চলো দেখি আমরা এই যে কোশ্চেনটা, এটা 24-25 কোশ্চেন, এটা সলভ করো। কেলভিন চক্র কিসের সাথে কেলভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে বলো দেখি। কেলভিন চক্র কিসের সংশ্লেষণ ঘটে? বলো, এটা বলো দেখি তোমরা। হ্যাঁ, স্লাইড ওয়েবসাইটেও থাকবে, টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, সব দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে দেখো, কেলভিন চক্রে কি গ্লুকোজের সংশ্লেষ ঘটে। তো চলো আমরা কোশ্চেন সলভে না যাই। কোশ্চেন সলভ কিভাবে করতে হবে এটা কিন্তু শুরুতে শিখিয়ে দিছি, ওই প্যাটার্ন হচ্ছে কোশ্চেন সলভ করতে হবে। এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসছে, যে উদ্ভিদ প্রজনন, এখান থেকে হচ্ছে উদ্ভিদ প্রজনন, এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। এইটা হচ্ছে এখান থেকে তোমাদেরকে দুইটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে পার্থেনোকার্পি, এই টপিকসটা একটু ডিটেলস জানবা। আর হচ্ছে নিষেকের পরিণতি একটা টপিকস আছে, ওই যে তোমার হচ্ছে গর্ভাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, নিষেকের পরিণতি, এই দুইটা টপিকস, পার্থেনোকার্পি আর হচ্ছে নিষেকের পরিণতি, এই দুইটা টপিকস জাস্ট হচ্ছে আমরা এখান থেকে জানবো, ঠিক আছে। তোমরা যারা এই ব্যাচে ভর্তি আসো ওয়েবসাইটে স্লাইড পেয়ে যাবে। আচ্ছা, এই যেমন এই কোশ্চেনটা আসছিল, কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি? তো অক্সিন আর দেখো জিব্রেলিন, সাইটোকাইনিন, অক্সিন আর হচ্ছে কি এন্টারোকাইনিন, এইগুলো হচ্ছে
দিছে, ঠিক আছে। অক্সিন এবং জিবরেলিন এরা উভয়ই বৃদ্ধিরোধক হরমোন, তবে এই ক্ষেত্রে অ্যান্সারটা করতে হবে অক্সিন। এই ক্ষেত্রে আনসারটা করতে হবে কি বলতো, অক্সিন। আচ্ছা, তারপরে দেখো জীব প্রযুক্তি, এটা তোমাদের শর্ট সিলেবাসের ভিতরে এবং প্রচুর কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে হচ্ছে কোশ্চেন আছে। এই জীব প্রযুক্তি এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে হচ্ছে কি বলতো কোশ্চেন হইছে। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে তোমার হচ্ছে, সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে কোনটা বলতো, জানো, এই জীব প্রযুক্তির প্রয়োগ। ওই তোমাদের বইতে দেখবা জীব প্রযুক্তির যে প্রয়োগ, ঠিক আছে, যেমন ওই যে জোনাকি পোকা, তারপর হচ্ছে তোমার মলমূত্র থেকে ঔষধ উৎপাদন, এই যে টপিকসটা আছে, এই টপিকসটা সবচেয়ে ভালো করে পড়তে হবে এইটা। আর দ্বিতীয়তে আমরা যেটা ভালো করে পড়বো সেটা হচ্ছে এই যেটা রিকম্বিনেন্ট বা ডিএনএ প্রযুক্তি। ওই যে তোমার হচ্ছে ডিএনএ কাটা হয় কি দ্বারা, জোড়া লাগানো হয় কি দ্বারা, রেস্ট্রিকশন এনজাইমের নাম কি কি, এক্সাম্পল, এই যে বিষয়গুলো আছে এইগুলো পড়তে হবে, ঠিক আছে। এই দুইটা টপিকস ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, প্রত্যেক বছরে দেখছো বলতে বলতে চলে আসছে। এক্সাম্পল, নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম, বলতে বলতে চলে আসছে। এগুলো আমরা ক্লাসে আস্তে আস্তে সলভ করবো। আজকে আমরা শুধু অ্যানালাইসিস দেখবো, আজকে আমরা শুধু হচ্ছে অ্যানালাইসিস দেখবো, ওকে। তারপর দেখো জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, একটা বিশাল একটা চ্যাপ্টার। এখান থেকে তোমাদেরকে এই পর্যন্ত দুইটা প্রশ্ন আসছে, এখান থেকে দুটো জিনিস তোমরা পড়তে পারো। এই টপিকসটা বাংলাদেশের বিলুপ্ত প্রায় জীব এবং সংরক্ষণ, এখানে বিলুপ্ত প্রায় উদ্ভিদ কি কি, বিলুপ্ত প্রায় প্রাণী কি কি, এটা একটা সুন্দর তালিকা দেওয়া আছে। এই তালিকাটা ভালো করে পড়তে পারো। বাংলাদেশের বিলুপ্ত প্রায় জীব ও সংরক্ষণ, এই যে তালিকাটা আছে এটা ভালো করে হচ্ছে তোমরা পড়তে পারো। আর 2 নম্বরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জীবের পরিবেশ, প্রথম টপিকসটাই ভালো করে পড়বা। যেমন হচ্ছে তোমার এই যে হ্যালোফাইট কি, আমি লিখে নেই আগে তারপরে বুঝাচ্ছি। হ্যালোফাইট কি, জেরোফাইট কি, ঠিক আছে। তারপর হচ্ছে মেসোফাইট কি, তারপর হচ্ছে হাইড্রোফাইট কি। দেখো হ্যালোফাইট, হ্যালোজেন থেকে আসছে হ্যালোফাইট। হ্যালোফাইট মানে কি, লবণাক্ত, অর্থাৎ লবণাক্ত পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মায় তাদেরকে হ্যালোফাইট বলে। জেরোফাইট মানে হচ্ছে মরুজ অঞ্চলে যে সকল উদ্ভিদ জন্মায় তাদেরকে জেরোফাইট বলে। মেসোফাইট স্বাভাবিক মাটির উদ্ভিদ, এই যে স্বাভাবিক মাটির যেগুলো উদ্ভিদ তাদেরকে বলা হয় মেসোফাইট। আর হাইড্রোফাইট হচ্ছে জলজ। এখান থেকে অলরেডি একটা কোশ্চেন আসছিল। সো এই দুইটা জায়গা ভালো করে পড়তে হবে, এই দুইটা জায়গা ভালো করে পড়লে কিন্তু আমাদের হয়ে যাবে। এইটাই হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। মানে কোশ্চেন অ্যানালাইসিস করে আসলে আমরা কি পাইছি, দেখছো বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটা, এটা চলে আসছে। এটা লবণাক্ত পরিবেশের জন্মে ও বিস্তার লাভ করে, এই যে যেটা বললাম লবণাক্ত হ্যালোফাইট। ওকে, তাহলে আমাদের বোটানি ক্লিয়ার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। জিওলজিতে সময় লাগবে না, জিওলজিতে কোশ্চেন খুবই কম, জিওলজিতে কোশ্চেন খুব কম হয়, গুচ্ছে বোটানি থেকে কোশ্চেন বেশি হয়। জিওলজিতে কোশ্চেন খুবই কম হয়, বোটানি থেকে কোশ্চেন বেশি হয়। জিওলজিতে 3-4টা চ্যাপ্টার ভালো করে পড়লে গুচ্ছ হচ্ছে কাভার দেওয়া, মানে গুচ্ছতে অধিকাংশ প্রশ্ন 3-4টা চ্যাপ্টার থেকেই চলে আসে। হ্যাঁ, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার কিনা। হ্যাঁ, ভাইকে একটু হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা ক্লিয়ার কিনা। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে আমরা কোন জায়গাগুলো দেখবো এটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত তুমি শুনে অবাক হবা, গুচ্ছতে এই পর্যন্ত আমার কি 3টা কোশ্চেন আসছে। এই চ্যাপ্টার থেকে জিএসটিতে এই পর্যন্ত 3টা কোশ্চেন আসছে, অনলি 3টা। এই পর্যন্ত অনলি 3টা কোশ্চেন আসছে, বুঝতে পারছো? মাত্র 3টা কোশ্চেন আসছে হচ্ছে এই চ্যাপ্টার থেকে, মাত্র হচ্ছে 3টা কোশ্চেন আসছে। এর মধ্যে 2টা কোশ্চেন আসছে একাইনোডার্মাটা যে তোমাদের বর্গ আছে সেই একাইনোডার্মাটা থেকে হচ্ছে 2টা কোশ্চেন আসছে। ওকে, তাহলে দেখো আলটিমেটলি কি জানবে শুরু থেকে আমরা যদি দেখি। শুরু থেকে হচ্ছে তুমি জানবা হচ্ছে সিলম জানবা, এটা 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে
তোমার 2 নম্বরে হচ্ছে সিলম, সিলমের প্রতিসাম্যতা জানতে হবে, প্রতিসাম্যতা জানতে হবে। এরপরে হচ্ছে 3-এ জানবা হচ্ছে তুমি ভ্রূণ স্তর জানবা, ভ্রূণ স্তর জানবা। এই 3টা জিনিস ভালো করে পড়বা। আর নন কর্ডাটা যে পর্বগুলো আছে, কর্ডাটা পর্বটা অবশ্যই ডিটেলস পড়বা, কর্ডাটা ডিটেলস পড়বা, কর্ডাটা ডিটেলস পড়বা। তবে আমি বারবার বলতেছি এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট বুঝছার জন্য, এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট। কিন্তু যদি এমন হয়ে যায় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেয় নাই কিন্তু এবার অনেকগুলো কোশ্চেন দিয়ে দিল, তখন কিন্তু বিপদে পড়ে যাবে। ওকে, তাহলে দেখো যে কর্ডাটা পর্বটা ডিটেলস জানবে। নন কর্ডাটা, নন কর্ডাটার মধ্যে হচ্ছে 2টা পর্ব ভালো করে পড়বা, 3টা, আর্থ্রোপোডা, তারপর হচ্ছে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, আর হচ্ছে মলাস্কা, মলাস্কা। এই 3টা পর্ব আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? আমরা এই 3টা পর্ব ভালো করে পড়বো, তাহলে হয়ে যাবে। আমরা কোশ্চেন গুলো যদি দেখি, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি, এটা 24-25-এ আসছিল। হলোথুরিয়া টিউবুলোসা, তারপরে এই যে শেষ, এই চ্যাপ্টারের কোশ্চেন শেষ। বুঝতে পারছো? এই চ্যাপ্টারের কোশ্চেন শেষ। এবার আসো আমরা যদি কথাবার্তা বলি প্রাণীর পরিচিতি নিয়ে, অর্থাৎ হাইড্রা, ঘাসফড়িং এবং হচ্ছে কি বলতো রুই মাছ, এইটা নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, এই পর্যন্ত এখানে বেশি প্রশ্ন হয় ঘাসফড়িং আর রুই মাছ থেকে, ঘাসফড়িং এবং হচ্ছে রুই মাছ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, ঘাসফড়িং এবং হচ্ছে কি রুই মাছ থেকে। এখানে টপিকস গুলো খুব সুন্দরভাবে লেখা আছে। ঘাসফড়িং থেকে যে জিনিসগুলো পড়তে হবে এইটা প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর, আর গঠন ও বৈশিষ্ট্য, ঠিক আছে? আর জৈবিক কার্যকলাপের মধ্যে রক্ত সংবহনটা দেখতে হবে, রক্ত সংবহনটা আমরা একটু দেখব। আর রুই মাছের হলো রক্ত সংবহন তন্ত্রটা ভালো করে দেখবা, তারপর হচ্ছে শ্বসন তন্ত্রটা ভালো করে দেখবা। শেষ। এইটা গেল আমাদের। তারপরে আমরা যদি এরপরে কোন চ্যাপ্টার আছে আমরা সবাই জানি, পরিপাক ও হচ্ছে শ্বসন চ্যাপ্টার। আচ্ছা, পরিপাক ও হচ্ছে শ্বসন, এই চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে বেশি প্রশ্ন হয় যে তোমার ওই যে গ্রন্থি যেগুলো আছে, ঠিক আছে, পৌষ্টিক গ্রন্থি যেগুলো, সেইগুলো থেকে হচ্ছে এই যে পৌষ্টিক গ্রন্থিগুলো সম্পর্কে জানতে হবে। পৌষ্টিক গ্রন্থি কি কি বলতো? লালা গ্রন্থি, লালা গ্রন্থি, তারপরে হচ্ছে যকৃত, ঠিক আছে, আন্ত্রিক গ্রন্থি, এরকম যে 5টা পৌষ্টিক গ্রন্থি আছে, সেই 5টা পৌষ্টিক গ্রন্থি হচ্ছে পড়বা। তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এনজাইম, এনজাইম বিক্রিয়া লাগবে না, 2-1টা কমন বিক্রিয়া লাগবে, সেগুলো ক্লাসে দেখাবো। বিক্রিয়া লাগবে না, 2-1টা কমন বিক্রিয়া আছে সেগুলো দেখাবো। এনজাইম, এনজাইম থেকে কি পড়বো, কোথা থেকে নিঃসরণ হয়েছে আর কোন জাতীয় খাবারকে ভাঙে, কোথা থেকে নিঃসরণ আর কোন জাতীয় খাবারকে ভাঙে, কোথা থেকে নিঃসরণ, ঠিক আছে, আর কোন জাতীয় খাবারকে ভাঙে, কোন জাতীয় খাবার ভাঙে। বুঝতে পারছো? এই জাস্ট এই টপিকস গুলো হচ্ছে পড়লেই হয়ে যাবে। আর স্থূলতাটা জানতে হবে, স্থূলতা থেকে কোশ্চেন হয়, বুঝছে? স্থূলতা বুঝছে হচ্ছে কোশ্চেন হয়। অর্থাৎ তুমি কি করবা, যখন পড়তে বসবা তখন এই যে ভাইয়া যে অ্যানালাইসিস গুলো করে দিল এইগুলো খুব ভালো করে পড়বা, আর বাকিগুলো 1-2বার করে রেডি দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই রক্ত। তোমরা শুনে অবাক হবা, রক্ত সঞ্চালন থেকে এই পর্যন্ত মাত্র 6টা কোশ্চেন আছে, ঠিক আছে? রক্ত সঞ্চালন থেকে মাত্র এই পর্যন্ত হচ্ছে 6টা কোশ্চেন হয়েছে, এবং 6টা কোশ্চেনই 6টার মধ্যে 5টা কোশ্চেন, সরি 6টার মধ্যে হচ্ছে 4টা কোশ্চেন, 6টার মধ্যে 4টা কোশ্চেন হচ্ছে রক্ত থেকে, রক্ত কণিকা মানে অর্থাৎ রক্ত থেকে, ঠিক আছে? 4টা কোশ্চেন, 4টা প্রশ্ন হচ্ছে রক্ত থেকে, বুঝতে পারছো? তারপরে আর হচ্ছে এই হৃদরোগ ও চিকিৎসা
এখান থেকে হচ্ছে দুইটা, এখান থেকে হচ্ছে দুইটা। অর্থাৎ এই আমরা এইটা ভালো করে দেখব, এইটা ভালো করে দেখব, এইটা ভালো করে দেখব, এই দুইটা হচ্ছে ভালো করে দেখব। বুঝতে পারছো? বাকিগুলো দেখবো। তবে রক্ত টপিক্সটা বুঝতে পারছো তো? রক্ত টপিক্স মানে হচ্ছে রক্তের হচ্ছে তোমার প্রকারভেদ, গঠন, তারপরে কাজ, রক্ত কণিকা, রক্ত জমাট বাঁধা, মানে টোটাল যে রক্ত সম্পর্কে যেটা আছে সেটা পর্যন্ত হচ্ছে আমরা দেখব। ওকে, এটা গেল। এই পর্যন্ত 6টা কোশ্চেন হচ্ছে গুচ্ছের হয়েছে। শ্বসন ও শ্বাসক্রিয়া এই পর্যন্ত গুচ্ছে 3টা কোশ্চেন আছে। এই পর্যন্ত গুচ্ছে কয়টা বলতো? 3টা কোশ্চেন আছে। এবং মজার ব্যাপার 3টা কোশ্চেন 3 জায়গা থেকে এসেছে। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই 3 জায়গা থেকে 3টা কোশ্চেন আছে। যদিও এই দুইটা টপিক ছোট ছোট, এইটা হচ্ছে একটু পড়বা, ছোট চ্যাপ্টার তো একবার একটু রিভিশন দিয়ে ফেলবা। যদি ইম্পর্টেন্স এর কথা বলো তাহলে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আবার ইম্পর্টেন্ট কি কি আছে বলতো? যেমন আমরা যদি বলি স্বরযন্ত্র, তাই না? ষড়যন্ত্র না কিন্তু স্বরযন্ত্র। তারপর হচ্ছে ফুসফুস, ফুসফুস। তারপর হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস। ওকে, এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করব। অ্যালভিওলাস এটা আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করব। ওকে, তারপর আসো সেকেন্ড পেপার থেকে কোশ্চেন কিন্তু কম হয়, এটা আমি বারবার বলতেছি। ফার্স্ট পেপার থেকে কোশ্চেন বেশি হয়, তোমরা স্লাইড দেখেই বুঝতে পারছো। চলন ও অঙ্গচালনা, চলন ও অঙ্গচালনা, চলন ও অঙ্গচালনা থেকে হচ্ছে বরাবরের মতোই এই যে কঙ্কাল তন্ত্রটা, এটা মানে অনেক পড়া। কঙ্কাল তন্ত্র পুরোটা করতে হবে, কারণ এখানে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে প্রশ্ন দেয়। আর পেশি, পেশি, তাই দুইটা। ঠিক আছে, এই দুইটা টপিক থেকে হচ্ছে কোশ্চেন বারবার আসে। কঙ্কাল তন্ত্র বুঝতে পারছো? তাই তো পুরোটা ওই সবটা কোথায় কি আছে না আছে খুঁটিনাটি জানতে হবে। আর পেশি তো জানি, পেশির প্রকারভেদ, বিশেষ করে অস্থি ও পেশির সমন্বয়, এখান থেকে প্রশ্ন আসে। অস্থি ও পেশির সমন্বয় যে টপিকটা আছে সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সমন্বয় ও নিয়ন্ত্রণ। তোমাদের এটা আরেকটা চ্যাপ্টার, কিন্তু সমন্বয় ও নিয়ন্ত্রণ নামে একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত একটা কোশ্চেন আসছিল। এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। তবে আমার মনে হয় যে এটা অনেক বড় চ্যাপ্টার, পড়ে শেষ করার টাফ। জাস্ট এখানে যে কনসেপ্ট গুলো আছে, এই কনসেপ্ট সম্পর্কে ধারণা নিবা। ঠিক আছে, ধারণা নিবা, সামগ্রিক হচ্ছে ধারণা নিবা। ডিটেলস করতে যায় না, অনেক পড়া, এটা পড়ে শেষ করতে পারবে না। ডিটেলস করতে যায় না, অনেক পড়া, এটা পড়ে শেষ করতে পারবে না তোমরা। আচ্ছা, মানবদেহের প্রতিরক্ষা, এটা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আসে। এই চ্যাপ্টারটা পড়তেই হবে, মাস্ট। এই চ্যাপ্টারটা হচ্ছে পড়তে হবে। এ পর্যন্ত কয়টা কোশ্চেন আসছে? 4টা কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, 4টা কোশ্চেন কিন্তু চলে আসছে। তার মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থাটাই ভালো করে পড়বা। প্রতিরক্ষা ব্যবস্থা আর হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি, এই দুইটা। অ্যান্টিজেন অ্যান্টিবডি আমরা ক্লাসে এগুলো পড়াবো, ডিটেলস হচ্ছে যা যা লাগবে। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝছো তো? প্রথম প্রতিরক্ষা স্তর কোনটা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর, এই স্তরগুলো হচ্ছে জানো। আর স্লাইডটা দিয়ে দিলে স্লাইডের কোশ্চেন গুলো সলভ করে নিবা। ঠিক আছে, এগুলো কিন্তু সব এক্স কোশ্চেন, সো তোমাদের নিজেদেরকে কিন্তু সলভ করতে হবে। এবার আসো জিন তত্ত্ব, লাস্ট হচ্ছে কি বলতো? জিন তত্ত্ব। জিন তত্ত্ব থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় হচ্ছে তোমার হচ্ছে মেন্ডেলিজম। এই যে লিঙ্গ নির্ধারণ যে টপিকস আছে না, এই টপিকস এর মধ্যে একটা টপিকস আছে হচ্ছে তোমার হচ্ছে ওই যে জিনগত যে রোগগুলো আছে, ক্রোমোজোমাল জিনগত রোগ। ঠিক আছে, ক্রোমোজোমাল বংশগত রোগ আর কি, একবারে লিখে দাও যে বংশগত যে রোগগুলো আছে, এই বংশগত রোগগুলো প্রচুর পরিমাণে আসে। মেন্ডেলিজমটা জানতে হবে। ঠিক আছে, মেন্ডেলিজম, এই দুইটা টপিকস খুব ভালো করে জানবা। মেন্ডেলিজম আর হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ, আর বিবর্তনটা পড়বা, বিবর্তন। ওকে, ওকে, বুঝতে পারছো?
তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা, আমাদের হচ্ছে মোটামুটি আলোচনা এইটা। তোমার এটাকে ভালো করে পড়লে ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে।